অপারেশন আমরা নিয়োজিত। আমি কিভাবে একজন 17 জন অস্ত্রধারীকে ছেড়ে দিতে পারি? কাজী হ্যাজ টু প্রডিউস দি মিসিং অফিসার, হিজ ওয়াইফ অ্যান্ড এই 17 জন অস্ত্রধারীকে আমাদের কাছে সুপর্দ করতে হবে। তারপরে আমি ডিসাইড করব আমি গাজীর ফ্যামিলিকে ছাড়বো কি ছাড়বো না। অবস্থা গেল আরো বিগড়ে, মুজিবও কাঁপাকাঁপি শুরু, ওদের গাজীগুলো মতো তো বুক শুকাইছে। ডালিম সাহেব আদৌ সেই ডালিম সাহেবই কিনা এটা নিয়েও কিন্তু বিতর্ক আছে। এটা ওই আওয়ামী লীগের মতোই, আওয়ামী লীগে বলেছেন যে উনি ইব্রাহিম ভাই আইডেন্টিফিকেশনটা যারা নাজমুল হাসান কলিমুল্লাহ ওনার প্রথম বক্তব্যই দিয়েছে, এই যে ওনার আঙ্গুল কাটা, এটা দেখেছেন। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো বঙ্গবন্ধুকে নিয়ে একই তথ্য দিলেন মেজর ডালিম, যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আল্লাহ তার বিচার করবে, আমি আপনার কাছে কোনো বিচার চাই না। তখন আবার বেগম ওদেরকে উপরে নিয়ে যা, তখন ওদেরকে উপরে নিয়ে বোধ আস্তে আস্তে কি জানে। এরপর আমরা বলি এক কাম কর, শফিল্লা তুমি ওই আর্মি কন্ট্রোলে ফোন করে মোমিনরে বলো গাজীর পরিবারে ছেড়ে যাবে। তো শফিল্লা পিক আপ দি ফোন, ফোন করলাম মেজর মোমেনকে। মেজর মোমেন বললেন, স্যার আই এম সরি, we are deployed to recover the miscreants and the illegal arms. অপারেশন আমরা নিয়োজিত। আমি কিভাবে একজন 17 জন অস্ত্রধারীকে ছেড়ে দিতে পারি? কাজী হ্যাজ টু প্রডিউস দি মিসিং অফিসার, হিজ ওয়াইফ অ্যান্ড এই 17 জন অস্ত্রধারীকে আমাদের কাছে সুপর্দ করতে হবে। তারপরে আমি ডিসাইড করব আমি গাজীর ফ্যামিলিকে ছাড়বো কি ছাড়বো না। অবস্থা গেল আরো বিগড়ে, মুজিবও কাঁপাকাঁপি শুরু, ওদের গাজীগুলো মতো তো বুক শুকাইছে। আর সকালবেলা দেখো প্রাইম মিনিস্টার স্যার প্রাইম মিনিস্টার ডিজায়ার্স অর নট ডিজায়ার, ওনাকে বলেন উনি লিখিত অর্ডার দিল আমি সেটা মানবো না, বিকজ আই হ্যাভ গট মাই ম্যান্ডেট হুইচ আই হ্যাভ রিসিভড ফ্রম মাই চিফ অফ স্টাফ। এখানে কোনো ভাই বোনদের ব্যাপার না, এটা হলো লিগাল ম্যাটার, লিগাল ব্যাপার। তখন ছবি বললে তবু দেখো মোমেন্ট, তুমি যদি একটুখানি তখন বলে স্যার প্লিজ ডোন্ট, আই হ্যাভ গট মাই মোরাল এথিক, আই এম প্রমিস বাউন্ড টাচিং দ্য কোরআন ওয়েন আই গট কমিশন। আমি এটা আপনার এই কোনো রকম আকুতি মিনতি আমি শুনবো না, দ্যাট ইজ বিয়ন্ড মাই ডিগনিটি বলে উনি ফোন রেখে দিল। তখন মুজি সবই শুনলেন, যে স্যার এরকম ব্যাপার, এটা তো লিগাল কমপ্লিকেশন দেখা দিচ্ছে। তখন বলে আর একবার তুই ফোন কর। তো মুজিবুর রহমান সবিরা বললো, সবিরুল্লাহ আবার ফোন করলো, আমরা দাঁড়ায় আছি, আমি দাঁড়ায় আছি, নিমের হাতে উপরে চলে গেছে। ফোন করার পরে সবিরুল্লাহ বলে যে লোক মোমেন্ট, I request you once again, please. তখন মুজিবুর রহমানকে দিয়ে আমার দেয়, উনি ফোন নিয়ে বললেন মেজর মোমেনকে যে আমি মুজিব বলছি। He said, sir, I have no time, I am running a big operation and I am the commander. I am sending one of my officers to your residence. He will explain whatever I have got to say. So he dropped the phone. মুজিবের মুখ শুকিয়ে গেল। এখানে যারা বসা জিয়া রহমান আর খালেদ মোশাররফ, নুরুজ্জামান, এরা সব করে বসে শফিউল্লাহ, কি করা যাবে? উইদিন 5 minutes Captain Shahid arrived. He was from cavalry and he was a friend of mine during the student days. আমরা একসাথে
কন্টেম্পোরারি ইউনিভার্সিটিতে ছিলাম আর কি। হ্যাঁ, ও হলো তোমার কি বলে এটা, লালবাগের ছেলে, আর আমরা ছিলাম মালিবাগ। যাই হোক, ও আমরা দোস্ত, মানে বন্ধু। তো ক্যাপ্টেন, হি ওয়াজ এ রিপ্যাট্রিয়েটেড অফিসার এনিওয়ে। তো শহীদ আসছে, আসার পরে তখন মুজিবুর রহমানের এবং আদালতের সামনে শহীদ বলেছে, স্যার, আই হ্যাভ বিন ordered to come and convey the message loud and clear to you that it is a legal matter. Ghazi has violated the Prime Minister's order on which army has been deployed over the whole country, and he had abducted an officer in uniform and his wife while he himself is engaged in this operation along with 17 gunmen in the Red Cross microbus. Now, যেহেতু আমরা ডিপ্লয়েড আছি to recover the illegal arms, the commander said, no way, Ghazi and these 17 people has to be surrendered to him, and then legal proceedings will start according to the law. দেশে ইমার্জেন্সি চলছে, আমাদেরকে প্রাইম মিনিস্টার খুব ঝুঁকিপূর্ণ দায়িত্ব দিয়েছেন, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। তখন বলে স্যার, আমার আর কিছু বলার নেই, আপনার যদি কিছু বলার থাকে আমাকে বলা হয়েছে শুনে আমাদের কমান্ডারকে জানান। না, ঠিক আছে, তুমি যাও বাবা। তো শহীদ চলে গেল। এরপর শেখ মুজিব আমাকে বললো, তুই মাফ করে দে। আমি স্যার, আমি তো বললাম। স্যার, শেখ মুজিবকে কাউকে বোধহয় আপনি মানে অফিসিয়াল কোনো এগুলি মানতো না। আমাকে তুই করে বলতো, কারণ আমার একটা পারিবারিক সম্পর্ক ছিল তো। না, উনি তো মাহবুবকেও তুই করে বলতো, গোলাম মোস্তফাকেও তুই করে বলতো, শফিউল্লাহকেও আমি জানি না, কিন্তু আমাকে উনি তুই করে বলতেন। আমি তো ওর থেকে যে কোনো সময় গিয়ে যাইতাম, খাবার খাইতাম বসে। কই মাছ পছন্দ করতেন, ওই ওনার চৌবাচ্চায় সবসময় বড় বড় কই মাছ থাকতো, আরামসে খাইতাম, চলন বিলে কই মাছ, কোনো অসুবিধা নেই। আমার তো গতিবিধি ছিল খুবই খোলা, মানে আমি যে কোনো সময় যাইতে পারতাম, যে কোনো সময় ডাকলেই চলে যেতাম। উনি প্রায় ডাকতেন আমাকে, আমি খবর না। তো এখন উনি বললেন, ঠিক আছে দাঁড়িন, যা, আমি বিচার করব। আমি স্যার ভেরি গুড। তো এই আমার গাড়ি বাইক করে ওরা বাসায় পৌঁছে দিয়ে, ওরা নিবে এদেরকে বাসায় পৌঁছে, মানে মার্সিডিজ। আমি স্যার নট নিডেড, বাইরে স্বপন আছে, আরো 2-4 দিনের মধ্যে আসে পড়তে, গাড়ির কোনো অভাব নাই, আমরা চলে যাব, আপনার গাড়ি দেওয়ার দরকার নেই। বলে না, শোনো এক কাজ, গাড়ি গুলো আরামদাদা তুই যাবি এ দেখাতে, বিহার বাকি কাজ যে সম্পূর্ণ হয় নাই সেটা সম্পূর্ণ করার সম্পাদন করার জন্য। নিমি বলল, খবরদার তুমি আর লেডিস ক্লাবে ঢুকার তোমার কোনো অধিকার নাই, তুমি সেটা লস করছো, তুমি যাবে না, ইউ উইল নট গো। তখন হচ্ছে তোমরা চলে যাই। আমরা চলে আসছি। আসার পরে কন্যা সম্প্রদানের যে বাকি কতগুলি থাকে না রকম রকম, ওই সমস্ত সম্প্রদান করা হইল। এরপরে 2 দিন পরে আমি কুমিল্লায় ফিরে চলে আসবো। হঠাৎ শেখ মুজিবুর রহমান সাহেব ডাকলেন চিফ অফ স্টাফ শফিউল্লাহকে। ডাকার পরে কি কথা ছিল জানি না, উনি ফেরত এসে বললেন যে, ডালিম, ইউ ক্যান গো ব্যাক টু কুমিল্লা নাও, ইউ টু তোমার একটা এই তোমার নিমের ঘটনাকে নিয়ে। এর মধ্যে তো অনেক গোলমাল হয়েছে, এটা আমার বইটা আছে, যে কি অবস্থা আর্মির মধ্যে উত্তেজনা না, অল দিস থিংস, এগুলো আমি ডিটেলসে যাচ্ছি না। উনি বললেন যে একটা কোর্ট অফ ইনকোয়ারি করতে হবে।
কাজের ব্যাপার। দোষ করলো গাজী, কোর্ট অফ ইনকোয়ারি হচ্ছে আমার। তা আমি বললাম যে ঠিক আছে স্যার, কোর্ট অফ ইনকোয়ারি করতে করেন। তা আমি আর কুমিল্লায় যাওয়া বন্ধ হলো। এরপরে আর আমার কুমিল্লায় যাওয়া হয়নি। উনি কি করলেন, হঠাৎ একদিন, না এরপরে আমি কুমিল্লাতে ফেরত চলে গেলাম কোর্ট অফ ইনকোয়ারি শেষে। কুমিল্লায় থাকা অবস্থায় হঠাৎ একদিন ঢাকা থেকে ফোন আসলো যে 13 জন না অফিসারকে আর্মি থেকে বাদ দেওয়া হয়েছে। ইনিশিয়ালি 65 জন অফিসারকে এনলিস্ট করা হয়েছে, আর প্রথম যে 7 জন অফিসার লিস্ট বাড়িয়েছে পিও 9, প্রেসিডেন্সিয়াল অর্ডার 9 একটা ছিল তখন। কোনো কারণ দর্শানোর বেঁচে রেখে আপনি যে প্রাইম মিনিস্টার ওয়াজ এন্টাইটেল টু sack anyone from the service. এবং সংসদ সদস্যদেরকেও। হ্যাঁ, তো P1 ওইটাকে বলা হইতো প্রেসিডেন্সিয়াল অর্ডার নাম্বার 9, পিও 9। তো ওই পিও 9 এর আমাদের আমি আর আমার নাম প্রথম, তারপরে নূর, বাকি 5 জন। তো নূর, আমি এই ঘটনা যখন ঘটে খবরটা আমি ঢাকা থেকে পাই রাত্রেবেলা। সেদিন আমার বাড়িতে একটা পার্টি ছিল কুমিল্লায়। আমি আমার স্কুলে আমি কুমিল্লা জিলা স্কুলে পড়াশোনা করছি। স্কুলের টিচারদের আর ভিক্টোরিয়া কলেজ থেকে পরীক্ষা দিচ্ছিলাম। ওই কলেজের সমস্ত প্রিন্সিপাল থেকে সমস্ত প্রফেসরদের আমি বাড়িতে একটা দাওয়াত করছিলাম। ওই পার্টি চলছিল, তখন হঠাৎ নূর আমাকে ফোন করে ঢাকা থেকে জানাইলো, হি ওয়াজ দেন এডিসি টু জিয়া রহমান, যে স্যার আমাদেরকে তো স্যাক করা হয়েছে পিও 9 এর আন্ডারে। খবরটা আসছি ব্রিগেড কমান্ডার নাজিমুল হুদার কাছে। তো নাজিমুল হুদা আমাকে খুব ভালোবাসতেন। যুদ্ধের সময় আমরা একসাথে ছিলাম, কয়েকটা অপারেশনও করছি আমি ওনার সেক্টরে থেকে। হি ওয়াজ এ ফাইন ম্যান। উনি আগরতলা ষড়যন্ত্র কেসের মধ্যে একজন আসামি ছিলেন। যাই হোক, টু কাট ইট শর্ট, উনি এই ব্যাপারটাকে মানিয়ে নিতে পারেন। এর পরের দিন উনি আমাকে নিয়ে বললেন যে আমি যাচ্ছি ঢাকায়। ঢাকায় যে আসলাম, সন্ধ্যার সময় গেলাম শেখ মুজিবের বাড়িতে। He also had an easy access to শেখ মুজিবের house. গিয়া শেখ মুজিবকে একটা রেজিগনেশন লেটার দিয়ে বলো, স্যার দিস ইজ এ রেজিগনেশন আই এম সার্ভিং, আই এম সাবমিটিং। এটার অফিসিয়াল কপি উইল কাম due process to due process. Mujibur Rahman was federal class. এতে কি রাজু, তুই কেন? স্যার আই এম নো মোর ইন্টারেস্টেড। যেই আর্মিতে আমরা কোনো কিছু লোভে আমরা আর্মিতে চাকরি করি না, না পয়সার লোভে, না কোনো গোষ্ঠীর লোভে। আমরা শুধু আমাদের দেশের খেদমত করার স্বার্থে আর নিজেদের আত্মসম্মান বজায় রাখার জন্য আমরা ইউনিফর্ম ধারণ করি এবং অতি যেখানে আমাদের ইউনিফর্মের কোনো মূল্য নাই, আমি সেই আর্মিতে চাকরি করতে। যদি আপনি আমার অনেক কাছের লোক, তবে আপনার প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে। এদের যদি আপনি চাকরি থেকে বাদ দেন, আমি সেই জায়গায় চাকরি করতে না। ইউ বিকাম ভেরি ইমোশনাল, তোরা খালি তোদের দিক দেখো, আমার দিকটা কেউ দেখে না। তখন উনি বললেন, স্যার আপনার দিক দেখা আপনি যথেষ্ট, আর অনেক লোক আছে, বাস দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। তো আমরা বেরিয়ে আসছিলাম সালাম জানায়, তখন মুজিব আমাকে বললো যে ডালিম তুই একটু থাম, হুদা তুই একটু বাড়ি যা। হুদা বাইরে গেল, আমার বললো যে তুই আর নূর আমার সাথে রাখবি বাসায় যত তাড়াতাড়ি সম্ভব। তো গেলাম মুজিবের, আমরা প্রথম যাইতে চাই না, কেন যাবো ওখানে, সেই জন্য। যাই হোক, আবার রিমাইন্ডার আসলো মুজিবের তরফ থেকে
তখন তার মানা করা যায় না। গেলাম, যাওয়ার পর দ্যাট ওয়াজ দি লাস্ট মিটিং বিটুইন আস অ্যান্ড বিটুইন মি অ্যান্ড শেখ মুজিব পরিবার। যথাযথ 3 তলায় এই রুমে যেখানে গোপন মিটিং টিটিং হতো ওখানে গেলাম। রেহানা চাটা দিয়ে গেল, আমি নূর আর তো আমরা চাটা খেলাম। সেসব বলে দেখো বাবা, তোরা শুধু তোদের সাইডটা দেখা, আমার সাইডটা দেখ, আমার তো পার্টি নিয়ে চলতে হয়, আমি তো একজন রাজনীতিবিদ, পার্টি বাদ দিয়ে তো আমি চলতে পারি না। আমি আমরা তো কোনো রাজনীতি ইনভলভ না। পার্টি কেন চালিত হয়, কিভাবে চলবে, সেটা এই সমস্ত ব্যাপারে আমাদের কোনো জ্ঞানই নেই। আপনার জ্ঞান আছে, আপনার জ্ঞান আপনার কাছে রাখেন, আমাদের কেন এই সমস্ত বলতে বলে না না তোরা তো আমার এই ডিসিশনে পার্টি চাপে আমাকে, আমি সিদ্ধান্ত নিতে হচ্ছে। হ্যাঁ স্যার, আপনি ভালোই সিদ্ধান্ত নিচ্ছেন, 65 জন অফিসারকে চাকরি বার করে দিলে কি অসুবিধা হবে, আর্মিতে তো হাজার হাজার অফিসার আছে। উনি বললো যে না না শোন, তোরা কি, তোদের জন্য আমি কি করতে পারি, তোরা যদি বিদেশে চাকরি করতে চাস আমি তোদেরকে বিভিন্ন মিশনে পাঠাতে পারি, যেখানে যাবে ইচ্ছা। তোরা যদি ব্যবসা করতে চাস তাহলে শেখ নাসেরের পার্টনার হয়ে ব্যবসা কর, মানে তার ছোট ভাইয়ের সাথে পার্টনার হয়ে ব্যবসা কর। আমরা বললাম চাচা, আপনি আমরা শ্রদ্ধা করি, এখনো শ্রদ্ধা করি, আপনি ভালো মনে করছেন, আপনি আমাদের চাকরি চ্যুত করছেন, আল্লাহ আল্লাহ খায় আল্লাহ। খাওয়া পড়ার জন্য আপনার ভাইয়ের সাথে মিলে ব্যবসা করতে হবে না আমাদের, আমরা ওইরকম পরিবার থেকে আসি নাই দুজনেই, এটা আল্লাহ চালাই দিবে, মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আর দ্বিতীয় কথা, বিদেশে চাকরি নেওয়া সেটাও সম্ভব না, আপনি সরকারের আন্ডারে আমরা আর চাকরি করতে পারবো না, কোনো ব্যাপার। যদি পারেন ইউনিফর্ম ফিরে দেন, তাহলে আবার আমরা চাকরি করবো, তাহলে দরকার কিছু। কিন্তু যারাকে একটা কথা বলে দিচ্ছি, এই যে আপনার পার্টি করতেছেন না, যারা আপনার কানে মধু ডালে সবসময় যে বাংলাদেশ মানে মুজিবুর রহমান, বাংলাদেশের জনগণ মুজিবকে ভালোবাসে, মুজিব তাদেরকে ভালোবাসেন, আবার একই সাথে আপনি দেখেন যে টিকা গণভবনের দেওয়ালে যে মুজিব বলে কম্বল তোরা গাদি, এতগুলি কম্বল এলো, আমার কম্বলটা কই, সেটাও বাংলিশ করে বাইরে পাঠাই হারামজাদা। এদের নিয়ে আপনার রাজনীতি করতে করেন। আবার টিকা দেখা যায় মুজিবের মাথায় গোবর, বুদ্ধি বলে কিছু নাই। আপনি আবার তুফাইল জিগান এই কথা জানলো কিভাবে জনগণ, তখন আবার তুফাইল কাজ এগুলি মুসো জানলি জলদি। চাচা, এই যে চাটার দল আপনাদের ঘিরে রাখছে, আপনি জানেন না, আপনি আজকে 71-এর আগে যে মুজিব আপনি ছিলেন, সেই মুজিব আজকে আপনি না। আপনাকে জনগণ কতটা যে ঘৃণা করে, আপনি যে জনগণ থেকে কত দূরে চলে গেছেন, আমরা মাঠে ময়দানে কাজ করি, আমরা জানি। দিন একদিন আসবে চাচা, আগে হোক পরে হোক, দিন একদিন আসবে যেদিন যখন গুলির বৃষ্টি শুরু হবে, সেই গুলিগুলো কিন্তু সব আপনি নিজেই ধারণ করতে হবে, আপনার চারিপাশে একজন লোককে খুঁজে দেবে। আসি, সালাম, স্যার আপনার অ্যাসিস্ট্যান্ট যারা আছে তারা আমাকে একটু হারি আপ করতে বলছেন। আমি এক কথা একটা কোশ্চেনের উত্তর নেই, যে শেখ মুজিব বেশি খারাপ মানুষ ছিল না শেখ হাসিনা বেশি খারাপ ছিল স্যার? দেখো, অ্যাকচুয়ালি শেখ হাসিনা তো তখন খুবই ছোট, তার সাথে তেমন একটা ইন্টারাকশন ছিল না, বিয়ে হয়ে গেছে ওয়াজেদের সাথে, কিন্তু আমি দেখতাম যে প্রত্যেকদিন রাত্রেই মায়ের খেতে খেতে আইতো মুজিব, আমার বেগম মুজিব খাওয়াই টাই পাঠাই দিত। আচ্ছা, তখন সে ছাত্র রাজনীতি কিছু চলতি ছিল, তেমন বিশেষ কিছু না, ওর চেয়েও বড় বড় নেতা ছিল মহিলা আওয়ামী লীগে।
অতএব আমি এই ব্যাপারে তেমন একটা কি বলতে পারবো না। তবে স্বৈরাচার হিসাবে বলতে পারবো। হ্যাঁ, আমি এটাই বলছি জি স্যার। এখনকার হাসিনার কথা বলছি জি স্যার। এখনকার হাসিনা ওয়াজ ফার মোর ভিশন এবং রক্ত পিপাসু দেন হার ফাদার। এটা বলতে আমার কোনো, মুজিব বীজ বপন করেছিল এক নায়ককে আর সেইটাকে 16 বছরে পাকাপোক্ত করতে ভারতের সাহায্যে হাসিনা, এবং সে তার চেয়েও বেশি বাংলাদেশে ক্ষতি করতে, বাংলাদেশের লোকে মারতে, গুম করতে, আয়না ঘর, সেই ঘর, ফাল, এই সমস্ত। অতএব তার কীর্তিকলাপ মুজিবের তুলনায় হাজার গুণ বেশি। স্যার, মেজর জলিলকে গ্রেফতার করেছিলেন কেন আপনারা স্যার? কে? মেজর জলিলকে কেন গ্রেফতার করতে হলো? ও, সে আমাদের একজন সহজ মানে সমমনা মেম্বার ছিলেন। ওনাকে বন্দি করছিলেন, মূল কারণ ছিল ওই ভারত যে 16,000 কোটি টাকার জিনিসপত্র চুরি করে লুট করে নিয়ে গেছিল বাংলাদেশ থেকে, যেটা পারমিশন দিয়েছিল মুজিব সরকার, মানে তাজউদ্দিন সরকারের মুজিব সরকার। তার বিরুদ্ধে he was the man who spoke out, যে আমি একটা জিনিস বনগাঁজিয়া কোনো ট্রেন যেতে দেবো না। সেই জন্য তাকে অ্যারেস্ট করছিল। পরবর্তী মুক্তিযোদ্ধাদের আমাদের চাপে ছাড়িয়ে দিতে পারছে। জহির রায়হানের বিষয়টা কি ছিল স্যার? দেখো, আমরা তো আর্মিতে চাকরি করতাম, তো বাইরে কি হচ্ছে, তবে কিছু জানতাম। স্বপন নবন এরা ছিল, সব ক্র্যাক পার্টনার, সবাই চেনা। আমি তোমাকে বলবো, যুদ্ধের সময় শেষ পর্যায়ে একবার দীপুধর কলকাতাতে ভিজিট করার সময় অ্যাজ এ ফরেন মিনিস্টার খন্দকার মুশতাক তার অনারে একটা চা চক্রের বন্দোবস্ত করে 19 নম্বর থিয়েটার রোডে, মানে মুজিবনগর সরকারের প্রতিষ্ঠান। সেইখানে আমি উপস্থিত ছিলাম, আর অনেকে উপস্থিত ছিল। মাহবুব ছিল, তৌফিক রায় চৌধুরী, দুল কাদের খান, ডক্টর কামাল সিদ্দিকী, আরো অনেকেই। ডালিম সাহেব আদৌ সেই ডালিম সাহেবই কিনা, এটা নিয়েও কিন্তু বিতর্ক আছে। এটা ওই আওয়ামী লীগের মতোই। আওয়ামী লীগে বলেছেন যে উনি ইব্রাহিম ভাই আইডেন্টিফিকেশনটা যারা নাজমুল হাসান কলিমুল্লাহ ওনার প্রথম বক্তব্যই দিয়েছেন, এই যে ওনার আঙ্গুল কাটা, এটা দেখেছেন? শুনেন, এইগুলো একেবারে ইব্রাহিম ভাই আওয়ামী লীগের কাছে কপি করছে। আওয়ামী লীগ যেরকম সন্দেহ করতো, সব জায়গায় ষড়যন্ত্র দেখতো, সব জায়গায় ভুয়া দেখতো, তা উনি প্রমাণ দিচ্ছেন। এই যে লক্ষ লক্ষ মানুষ দেখলো, এর মধ্যে কি ইব্রাহিম ভাইয়ের চেয়ে জ্ঞানী মানুষ ওখানে ছিল না একজনও? আর ওনার পক্ষে কথা বললে এখন আফসারি ভালো হয়ে যাবে, আর ওনার বিপক্ষে গেলে এটা খারাপ হয়ে যাবে। আওয়ামী লীগ চরিত্র দেখতে পাচ্ছি। আমি আমার কথাই বলছি। আমি সকলকে পর্যবেক্ষণ করার অধিকার আমার আছে, আমাকেও পর্যবেক্ষণ করার অধিকার আপনাদের সকলের আছে। আপনি টকশোটাকে নষ্ট করতে এই ধরনের হওয়ার একমাত্র কারণ হলো আমরা যখন যে দল করি সেই দলীয় অ্যাঙ্গেল থেকে কথা বলি। আজকেও আমরা দুইজন জাতীয়তাবাদী দলের যে বক্তব্য, এটা দলীয় দৃষ্টিকোণ থেকে কথা বলেছেন ওনারা। যদি এই ঘটনায় জিয়াউর রহমানের ভূমিকাটা না থাকতো, এই এপিসোডটা বা এই অংশটুকু, তাহলে আজকে এই দুই নেতা হয়তো অন্যভাবে এটাকে ব্যবহার করতেন বা কথা বলতেন। আমি এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার মনে করি। এই জন্য মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল যে প্রকৃত ঘটনাটা কি। কথা বলতে দেন। আওয়ামী লীগের আচরণটা করেন না, কথা বলতে দেন। একটা বিষয়ে আবারও এটা অনলাইনে দুইজন কথা বললে কথা শোনা যায় না ভাই। দুইজন কথা বললে কারো কথা শোনা যায়। আপনার সময় পাবেন তো, আপনার সময় তো আমি কথা বলি নাই ভাই। আমার অধিকার আছে বলার, এটাই গণতন্ত্র। আমি আমার কথাই বলছি, আমি আমার মন্তব্য। আপনারা তো গায়ে লাগছে কেন? ওকে, আমাকে তাহলে স্টপ করে দাও, আমি কথা না বলি।
ওনার অনুমতি নিয়ে আমার কথা বলতে হবে, আর ওনার পক্ষে কথা বললে এখন আফসারি ভালো হয়ে যাবে, আর ওনার বিপক্ষে গেলে এটা খারাপ হয়ে যাবে। আওয়ামী লীগ চরিত্র দেখতে পাচ্ছি আপনি আমরা। আপনার কথা বলেন, আপনি আমি আমার কথাই বলছি। আমি সকলকে পর্যবেক্ষণ করার অধিকার আমার আছে, আমাকেও পর্যবেক্ষণ করার অধিকার আপনাদের সকলের আছে। বলার অধিকার আপনার নাই। আপনি তো টক শোটাকে নষ্ট করছেন, আপনি টক শোটাকে নষ্ট করছেন। ইব্রাহিম ভাই, আমরা শেষ পর্যায়ে একটু ওনাকে শেষ করতে দেন, আফসার সাহেবকে শেষ করতে দিবে না। শোনেন, একটা ঘটনা যখন ঘটে যায় সেটাকে যদি ধামাচাপা দেওয়া হয়, ওই যে বলেছেন নিষিদ্ধ, যেটা সম্বন্ধে জানা, এই বই অনেকগুলো বই বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছিল, তাহলে ওই নিষিদ্ধগুলো করাই ঠিক হয় নাই। যে যা বলছে ওটা মানুষ পড়বে, মানুষ বিবেচনা করে সঠিকটা বেছে নেবে, রাজহাঁসের মতো। দেখেন, একটা ঘটনার মূল বিষয়গুলো হলো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, হিস্ট্রিক্যাল বিষয়, ব্যাকগ্রাউন্ড, ইন্টেনশন, এবং যারা পার্টিসিপেট করেছিল ওখানে তাদের, এবং প্রত্যক্ষদর্শী। তা আমরা গতকাল প্রথম একজন প্রত্যক্ষদর্শীর কাছে কথা শুনেছি। আপনাদের যদি মনে থাকে, তৃতীয় মাত্রায় কর্নেল রশিদ অথবা কারো একটা ইন্টারভিউ হয়েছিল, সেটাও ব্যাপক আলোচনা হয়েছিল, খুব দুঃসাহসের মধ্য দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওটা নিষিদ্ধ না, এটা হলো মানুষকে নিষিদ্ধ করা হয়েছিল এগুলো না শোনার জন্য। এখন উনি তো বলতেছেন ওনার ব্যাপারে, বিএনপির ব্যাপারে কি আমি কথা বলতে পারবো না? উনি বললেন তারেক রহমান যেভাবে জাতিকে ঐক্য করেছেন এটা অভাবনীয়, অথচ বিএনপির ঐক্যটাই তো ধরে রাখা যাচ্ছে না। ওনারা বলছেন মাঠে ঘাটে গিয়ে চাঁদা নিও না, আরেকজনে চাঁদা নিচ্ছে। ওনাদের মহাসচিব পর্যন্ত বা বড় বড় নেতারা বলছে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ফারহান ব্যারিস্টার রুমিন ফারহান বলছে, অনেক বর্ণনা দিয়েছেন। এখন আমি যদি এটা বলি তাহলে ভিপি ইব্রাহিমের কাছে আমি খারাপ হয়ে যাব দৃষ্টিকোণ থেকে, ওনার দলীয়। সো এটারা ভ্রুক্ষেপ আমি করি না। দেখেন, উনি একজন ওনাদের মধ্যে বললেন যে বিএনপির কয়েকজন পাকিস্তানে গিয়েছে। হ্যাঁ, আমরা এটা শুনেছি, এটা থাকে। এই ধরনের দেশে একটা দল যদি কোনো দেশের প্রতি টিল্টেড থাকে, এটা আলোচনায় আসতেই পারে, আলোচনায় আসাটা খুব অন্যায় না। তবে পাকিস্তানে কয়জন গেছে সেই পরিস্থিতি তো হয় নাই। আওয়ামী লীগের আজকে যে পরিস্থিতির জন্য ভারতে গিয়েছে, বিএনপি কি ওই পরিস্থিতিতে পড়েছে বা ভবিষ্যতে পড়বে না, যে এমন কোনো গ্যারান্টি তো কেউ দিতে পারে না। তো সুতরাং আগাম কথা বলবেন, অথচ দলের বিশৃঙ্খলা রোধ করতে পারবেন না। আজকে একজনের ধান কেটে নিচ্ছে আপনাদের আর দলীয় লোকরা, গরু মুরব্বীদের পিটিয়ে গরু নিয়ে যাচ্ছে। তাহলে আওয়ামী লীগে তো আমরা এগুলো দেখেছি, আবার আমরা এগুলো দেখছি। তো এইটা নিয়ন্ত্রণ করবেন নাকি এখন জাতীয় ঐক্য? আপনাদের পেছনে ঐক্য করতে গেলে তো আপনাদের আদর্শিক দল হতে হবে। এখন আজকে আমি মনে করি 50 বছর পরে যে ইন্টারভিউটা গতকাল হয়েছে, এটা কে নিল, ইলিয়াস নিল না মনির ভাই নিল, কে নিল, এটা ইম্পর্টেন্ট না। ওনার কাছ থেকে যে কথাগুলো বেরিয়ে আসছে, সবচেয়ে বড় কথা হলো একজন বিচারের আসামি যে পলাতক ছিল, সে মিডিয়াতে এসে কথা বলার সুযোগ পেয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ সেই কথাগুলো শুনেছে। সে ওই পরিস্থিতি শিকার যে উনি নিজে এসে যদি কোর্টে হাজিরা দিত তাহলে ফাঁসি নির্ঘাত হতো। মনির ভাই, এই ডালিম সাহেব আদৌ সেই ডালিম সাহেবই কিনা, এটা নিয়েও কিন্তু বিতর্ক আছে। এটা ওই আওয়ামী লীগের মতোই, আওয়ামী লীগে বলেছেন যে উনি ইব্রাহিম ভাই আইডেন্টিফিকেশনটা যারা নাজমুল হাসান কলিমুল্লাহ ওনার প্রথম বক্তব্যে দিয়েছেন, এই যে ওনার আঙুল কাটা, এটা দেখেছেন? শুনেন, এইগুলো একেবারে ইব্রাহিম ভাই আওয়ামী লীগের কাছে কপি করছে। আওয়ামী লীগ যেরকম সন্দেহ করতো, সব জায়গায় ষড়যন্ত্র দেখতো, সব জায়গায় ভুয়া দেখতো, সব জায়গায় সব উনি দেখতেছেন। একেবারে আওয়ামী লীগ, বিএনপি আর আওয়ামী লীগ কেটে খালি এই যে ওই একটা গল্প আছে না, ওই যে কালো মিয়া সোনা মিয়া কাটিয়া লাল করে দাও, জানে বোধহয় আমার প্রফেসর সাহেব, যে কাটিয়া লাল করিয়ে দাও, ওইরকম খালি একটা কাইটে খালি নামটা চেঞ্জ করে দিলে চরিত্র একই। তো সুতরাং এইগুলো করেন না, আমাদেরকে কথা বলতে দিবেন। আর এই যে লক্ষ লক্ষ মানুষকে আবার উনি আবার কথা, উনি আমি যা বলছি তা উনি প্রমাণ দিচ্ছেন। এই যে লক্ষ লক্ষ মানুষ দেখলো, এর মধ্যে কি ইব্রাহিম ভাইয়ের চেয়ে জ্ঞানী মানুষ ওখানে ছিল না একজনও? এত তাচ্ছিল্য করা কি দরকার মানুষকে? আমি তো বলছি যে 8 লক্ষের মধ্যে কেউ না কেউ আমার চেয়ে ভালো বুঝে, আমার চেয়ে ভালো লোকও ছিল, তাদের শোনার অধিকার আছে, তাদের মন্তব্য করার অধিকার আছে। বলে দিলেন যে ওনারা ভাইরাল হওয়ার জন্য 8 লক্ষ লোক দেখলো,
এটা আফসার এখন সাহেব এটা যদি উদ্দেশ্য নিয়ে কথা বলে আমাকে কথা বলতে দিচ্ছেন না, আমি তাহলে অফ করে যাই, ওনার দিয়ে দাও সময়টা। থ্যাংক ইউ। না, না, ইব্রাহিম ভাই একটু শেষ করতে, আমরা শেষ পর্যায়ে আছি। জি বলেন জনাব হোসেন, শেষ করতে হবে। এরকম করলে তো টক শো হবে না, কারণ আমি তো কারো ডিস্টার্ব করছি এই পর্যন্ত বলতে পারবে না কেউ। কি আপনি দরকার, লাভ কি আমার? কথা বলছেন বিএনপির আপনি আক্রমণের বোঝে কি? আপনি আক্রমণের বোঝেন না দেখে ভিপি এখনো লাগাইছেন। কিসের ভিপি আপনি? এখন কি আপনি ভিপি? উত্তর দেন। আপনি কেন আপনার নামের সাথে ভিপি লিখছেন? এটা কি ভাইস প্রেসিডেন্ট? আমি কিছুই না, আমি কিছুই না। আপনি ভিপি লাগাইছেন কেন? এটা আমরা বুঝায় বলেন। আমি তো কৃষক দলের ভাইস প্রেসিডেন্ট, আপনার কাছে শিখবো। জনাব আফসারের মানে ডিসকানেক্ট হয়ে গেছে, আমরা একটু শেষ করতে হবে। আমাকে কথা বলার জন্য উনি বাধা দিবেন কেন? আর তুমি শুনতেছো, তুমি ওনাকে বলো স্টপ করো। আমার সময়টা ওনাকে দিয়ে দাও। জনগণ দেখছে আপনি কি আচরণ করছেন আমার সাথে। আপনাকেও ধন্যবাদ। দেখছে, আপনাকেও দেখছে। আমাকে দেখ, এটা জনগণ বিচার করবে। আমি খারাপ হলে আমাকে খারাপ বলবে। শেষ করতে হবে, একটু শেষ আপনি করতে হবে। সবসময় intentionally কথা ওনাকে দিয়ে দেন, আমার সময়টা ওনারে দিয়ে দেন। উনি বলে একেবারে উদ্ধার করে ফেলুক, দলে বিরাট পদ পেয়ে যাবে। ভিপি তখন লিখতে হবে না, অনেক বড় পদ পেয়ে যাবে আপনি উনি। উদ্ধার করেন না। ফালতু কথা বললেন না মিয়া, ফালতু। না না, বলবো না, কথা বলতে দিলেন না আপনি আমাকে ডিস্টার্ব। রবি ভাই তো আমার একবারও ডিস্টার্ব করে নাই। এই যে কর্নেল সাহেব বসে আছে, প্রফেসর সাহেব বসে, ডক্টর সাহেব বসে আছে, উনি তো একবার আমাকে বাধা দিল না। আপনারা তো বাধা দেওয়ার হলো কেন? এটা কি চরিত্র বোঝা যায় না আপনার? বলে না, কেউ না কেউ বলে, সবাই সব কথা বলে না, কেউ না কেউ বলে। তাহলে আপনি বলেন, আমার সময়টা ওনারে দিয়ে দেন। আমরা শেষ পর্যায়ে আছি, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। এখন না না, ওনারে আমার সময় ওনাকে দান করে দিলাম। উনি বলুক, জাতির উদ্দেশ্যে ভাষণ দেখ। দিয়ে দাও আপনার ওনারে। আমি নিব কিনা সেটা আপনি দেখেন না। অন্যের খোঁচান কেন? আপনি আমার একটা তো খোঁচা না দিলে তো আমি কথা বলতাম না। চরিত্র পরিবর্তন করেন। টক শোতে আসেন, আপনারা দর্শক শ্রোতাকে তাচ্ছিল্য করেন। দর্শক শ্রোতা কিছু না, ভাইরাল অর্জন করেন। আপনার তাচ্ছিল্য করছে, আপনার ফাজলামুকে তাচ্ছিল্য করছি মিয়া। এই যে আপনি কেন না না আপনি তো আমাকে কথা বলতে দিলেন না। আপনি তো আমাকে কথা বলতে দিলেন না। না না না, দিয়ে দেন, ওনারে দিয়ে এটা দেন। ঠিক না, এটা ঠিক না। দিয়ে দেন, আফসারি ভাই, কথা বলতে দেন ওনাকে। আফসারি ভাই রাগ করবেন না, আপনি শুনেন। না না, ওনারে বলতে দেন। উনি না না, না, আপনি তো বাধা দেননি আমারে। আপনি বাধা দিচ্ছেন না, একবারও। বাধার জন্য না। না না, বাধার কথা না। আমি যেটা বলছি যে শুনুন, এই অনলাইনে শেষ দুইজন পর্যায়ে কথা বললে কথা শোনা যায় না। শোনা যায় না। হ্যাঁ, এটা ঠিক আছে। আমি যে কথাটা বলছি, না রবি ভাই, যুক্তি দুইজন বিএনপি নেতা কি এমন কি? এটা তো আমাদের আইডেন্টিটি। না না না, বিপি সাহেব বলুক না, বলুক বলুক বলুক। আরে ভাই বলবে, আমি তো আমরা বলতাম না সহ্য আপনি করতে ডিস্টার্ব পারবো না না, এই তো করলে। বড় আপনি কথা। আমাকে ডিস্টার্ব করেছেন এই জন্য বলেছি। আপনি আচ্ছা, বলতে আমাকে আফসারি ভাই। বাধ্য করেছেন। আমি তো আফসারি কলিমুল্লাহ ভাই। স্যারকে বলছি না, ওনাকে বলছি না, কাউরে বলছি না। আপনি ভাই। বললাম কেন? আফসারি ভাই, একটু 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 ধৈর্য ধরেন, শুনেন শুনেন শুনেন। আমরা শেষ করি। ইব্রাহিম ভাই শুনেন, আমরা ওই মেজর ডালিম সাহেবের বক্তব্য নিয়ে কোনো বিতর্ক করতে চাই না। মেজর ডালিম সাহেব একটা সত্য কথা বলছে। ওটা আমি আগেই বলছি। যে কথাটা কোনোটাই বলতে পারে না, যে কথাটা আমরা সবসময় বলে আসছি, এখনো স্বীকৃতি পাইনি, আওয়ামী লীগ করে নেই, দেয় নাই। সেটা হলো স্বাধীনতার ঘোষণাটা শহীদ জিয়া রহমান দিয়েছে। মেজর ডালিম সাহেব বলছে যে জিয়া রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা দিয়েছে, তার ঘোষণা শুনে আমি পাকিস্তান থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য পালাই আসছি। আর না হলে বিলম্বিত হইতো। বলছে যুদ্ধ বিলম্বিত হইতো। না, সরি, ঘোষণা না দিলে। ওনার এই বক্তব্যের মাধ্যমে আমাদের স্বার্থই তো উনি সংরক্ষণ করছেন, আমরা ওনার বিরোধিতা করবো কেন? এইটাও ভুল ধারণা। আর একটা ছোট্ট কথা শুনেন। না না, ইব্রাহিম সাহেব আপনি শুনেন শুনেন, আপনি আমার কথা শুনেন। আপনারা তো কথা বলেন, ঝগড়া লেগে যায়। আমাদের এক এলাকায় নাজমুল ভাই হুজুর ওয়াজ করতেছে। তো ওয়াজ করতে করতে এক পর্যায়ে একটু আমাদের মতো কিছু লোক থাকে না, একজন দাঁড়ায় কইতেছে যে হুজুর কয়টা সুন্নত মিলে একটা ফরজ হয়। হুজুর তো একথা শুনে একেবারে মানে কিং কর্তব্য বিমূঢ় গেছে, এটা কি প্রশ্ন করলো। এখন হুজুর চিন্তা করো, যদি আমি প্রশ্নের উত্তর না দিই তাহলে তো সে আমার মনে করবো যে আমি কিছুই জানি না, তাইলে তো আমার ব্যবসার উপরে একটা হামলা হয়ে যাবে। তো হুজুর ওই ওয়াজের শেষ প্রান্তে এসে বলতেছে যে আপনার একটা দর্শক আমাকে প্রশ্ন করেছিলেন যে কয়টা সুন্নত মিলে একটা ফরজ হয়। যতগুলি সুপারি গাছ মিলে একটা নারিকেল গাছ হয়, ততগুলি সুন্নত মিলে একটা ফরজ হয়। বুঝতে হবে ভাই, আমরা শুধু খালি টকশই করি, কথা বলি, বিরক্ত বোধ করি, মানুষ কিন্তু এগুলি ভালোভাবে নেয় না। তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।